আজ অনুষ্ঠান শেষ হতে বেশ রাত হয়ে গেল। আমার যে বাড়িতে তারা রাতে থাকার ব্যবস্থা করেছে সেটা শহর থেকে একটু বাইরে একটা ডাক বাংলোয়। কর্মকর্তাদের একজন আমাকে পৌঁছে দেওয়ার জন্য গাড়ি নিয়ে এলেন। কাজের চাপে দিন রাত্রের হিসেব রাখতে পারছি না, সারাদিনের ক্লান্তিতে চোখটা একটু জুড়িয়ে আসছিল। কিন্তু পথেই বিপত্তি। শহর ছাড়িয়ে একটু যেতেই গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেল। আধ ঘন্টা ধরে চেষ্টা করেও গাড়িটাকে বাগানো গেল না। ঘড়িতে রাত তখন প্রায় 12টা। কর্মকর্তা রাঘব দা আমার কাছে এসে বললেন, এ তো মুশকিল হলো দেখছি। একটা কাজ করা যেতে পারে, সামনেই রাজা বাহাদুরের বাড়ি। যদি আপনি চান তাহলে রাতটা সেখানে কাটানোর একটা ব্যবস্থা করতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই, ভালোই তো হবে। ফিকে জ্যোৎস্নায় বিরাট অট্টালিকার অস্পষ্ট কাঠামো দেখা গেল, মস্ত বড় লোহার ফটক। আর ওই লোহার ফটকের এপার থেকে রাঘবদা চিৎকার করতে শুরু করলেন, দারোয়ান, ও দারোয়ান, দারোয়ান। অনেকক্ষণ ডাকার পর আধবুড়ো এক দারোয়ান এসে দাঁড়ালো। রাঘবদাকে চিনতে পেরে সেলাম করলো সেই দারোয়ানটি। নিচের দুটো ঘর খুলে দাও, গাড়িটা খারাপ হয়ে গেছে, আমরা রাতটা এখানেই কাটাবো। একটা ঘরে আমি, আর একটা ঘরে রাঘবদা। ঘরের মধ্যে পা দিয়েই বুঝতে পারলুম ঘর রীতিমতন ঝাড়পোঁছ করা হয়েছে। কোথাও এক তিলও ময়লা নেই। উঁচু খাট, তার উপর পরিষ্কার বিছানা, ঝালর দিয়া দুটি বালিশ। সারা রাত বাতি জেলে ঘুমানো অভ্যাস। অন্ধকারে একেবারেই ঘুম হয় না, তাই কম পাওয়ারের নীলাভ বাতিটা জেলে রাখলুম। এদিক ওদিক দেখতে দেখতে আমার চোখ পড়লো একটা ছবিতে। সিংহাসনের মতন একটা কারুকার্য করা চেয়ারে একটা পৌর বসে, অঙ্গে জমকালো পোশাক, প্রকাণ্ড মুখ, বিরাট গোঁফ। ইনি সম্ভবত রাজা বাহাদুর এই অট্টালিকার মালিক ছিলেন। এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লুম। ঘুমের মধ্যে একটা শব্দ কানে এলো। প্রথমে মনে হলো ঝড়ের বেগে জানালার পাল্লা কাঁপছে, তারপর মনে হলো কেউ যেন দরজায় ধাক্কা দিচ্ছে। এত রাতে কে দরজা ঠেলছে? তবে কি কোনো কারণে রাঘবদা ডাকছে? দু হাতে চোখ রগড়ে উঠে বসলুম। না, যেদিকে দরজা শব্দটা সেদিকে আসছে না। ফিরতেই সারা শরীর কেঁপে উঠল আমার। আমি ভীরু, এমন বদনাম কেউ দেবে না, কিন্তু কিন্তু চোখের সামনে এমন এক দৃশ্যকে অস্বীকারই বা করি কি করে? ছবির ফ্রেমটুকু রয়েছে, রাজা বাহাদুর নেই। ছবির ঠিক নিচে রাজা বাহাদুর বসে, এক পোশাক, এক ভঙ্গি, নিশ্চল, নিথর, তবু হাতের মোষের সিংহের ছড়িটা মেজের ওপর ঠুকছেন। আমার মনে হলো শরীরের সমস্ত রক্ত জমে বরফ হয়ে গেছে, চিৎকার করার শক্তি হারিয়ে ফেলেছি। হঠাৎ এক সময় শব্দ করে দরজা খুলে গেল। হাওয়ার ঝলকের সঙ্গে দীর্ঘকেশ চেহারার একজন ঘরের মধ্যে এসে ঢুকলো। এগিয়ে আসতে দেখতে পেলাম লোকটার খালি গা আর ময়লা ধুতি হাঁটুর উপরে তোলা। এই দেশের চাষাভুষো লোক বলেই মনে হয়। লোকটা রাজা বাহাদুরের সামনে গিয়ে দাঁড়াতেই ভ্রুকুটি ফুটে উঠল। কে? আমি ঠাকুর প্রসাদ। ঠাকুর প্রসাদ, এখানে এত রাতে কি দরকার? আমার ছেলে শিবপ্রসাদ কই? শিবপ্রসাদ? তা আমি কি করে জানবো? হ্যাঁ, তুমি জানো, তোমার লোক তাকে ধরে এনেছে। আমার খাজানা বাকি ছিল, 2 সাল ধরে দিতে পারছি না, তাই তোমার লোক আমার ছেলেকে ধরে এনেছে। বলো ও কোথায়? মনে হলো রাজা বাহাদুর যেন একটু অস্বস্তি বোধ করলেন। একবার খোলা দরজার দিকে দেখলেন, এই আশায় যদি তার কোনো পাইকে ঘরে এসে পড়ে। কিন্তু না, কেউ এলো না। কেউ এলো না দেখে রাজা বাহাদুর বললেন, আমি তোমার ছেলের কথা জানি না, তুমি যেতে পারো। যাবার জন্য আমি আসিনি এখানে। এ কি, এ কি? রাজা বাহাদুর আর্তকণ্ঠে চিৎকার করে উঠলেন, শিবপ্রসাদকে আমার চাই, না হলে তোমাকে প্রাণে বাঁচতে দেব না। বলো, বলো শিবপ্রসাদ কোথায়? চোরাকুঠুরিতে। বলতে বলতে রাজা বাহাদুর উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়েই দিয়ালের ফটোর পিছনে হাত দিয়ে কি একটা টিপলেন। সঙ্গে সঙ্গে একটা শব্দ। রাজা বাহাদুর সেই দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, ওই যে চোরাকুঠুরি। ঠাকুর প্রসাদ যেভাবে নেমে গেল, মনে হলো যেন সিঁড়ি আছে। একটু পরেই একটা আর্তনাদ শোনা গেল,
না, এ হতে পারে না। শিবপ্রসাদ, শিবপ্রসাদ! ঠাকুর প্রসাদ উপরে উঠে এলো। তার কোলে মরা ছেলে। তার কান্নার শব্দে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। মরা ছেলেকে মেঝের উপর নামিয়ে রেখে ঠাকুর প্রসাদ সোজা হয়ে রাজা বাহাদুরের মুখোমুখি দাঁড়ালো। বজ্র গর্জনে বলল, আর নয়, আর নয়, তোর অত্যাচার অনেক সহ্য করেছি, এবার প্রতিশোধ নেব। আমি ভয় পেলাম এখনই আমার চোখের সামনে একটা খুনোখুনি হয়ে যাবে। এই ভেবে চিৎকার করে উঠলাম। কি আশ্চর্য, গলা দিয়ে একটুও স্বর বের হলো না। রাজা বাহাদুর চেঁচালেন, রামলোচন, পিয়ারিলাল! হা, 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 হা। কেউ আসবে না, কেউ আসবে না এখানে তোর আর আমার মাঝে। সবাই যাত্রা শুনতে গেছে, সেই খবর পেয়ে আমি এসেছি। ভগবানের নাম স্মরণ কর। তারপর কি হয়ে গেল। আমার চারিদিকে ধোঁয়ার রূপ। সেই ধোঁয়ার মধ্যে রাজা বাহাদুর আর ঠাকুর প্রসাদ হারিয়ে গেল। ঘুম যখন ভাঙলো তখন সবে ভোর হয়েছে। কাঁচের জানালা দিয়ে সূর্যের প্রথম কিরণ এসে বিছানার উপর পড়েছে। বিছানা থেকে উঠেই ফটোর দিকে দেখলাম রাজা বাহাদুরের প্রকাণ্ড মূর্তি। নেমেই ফটোর পেছনে হাত দিয়ে দেখলাম, না, চোরাকুঠুরি খোলার কোনো বোতাম দেখতে পেলাম না। মেজে নিরীক্ষণ করে দেখলাম কোথাও কোনো ফাটল নেই। তাহলে কি সবই আমার মনের ভুল, কিংবা স্বপ্নে সবকিছু দেখেছি? দরজা খুলে বাইরে এলাম। গেটের কাছে দারোয়ান বসে। তার কাছে গিয়ে দাঁড়াতেই সে উঠে সেলাম করলো। তাকে সোজাসুজি প্রশ্ন করলাম, আচ্ছা, এখানে চোরাকুঠুরিটা কোথায়? দারোয়ান চমকে উঠল। চোরাকুঠুরি? হ্যাঁ, যেখানে রাজা বাহাদুর প্রজাদের ধরে এনে রাখতেন। আপনাকে এসব কথা কে বললো বাবুজি? যেই বলুক, কথাটা সত্যি কিনা তুমি বলো। দারোয়ান চাপা গলায় বলল, আমি কিছু জানি না বাবুজি। বাবার কাছে শুনেছি যে ঘরে আপনি শুয়েছিলেন সেখানে চোরাকুঠুরি ছিল। মেঝেটা ফাঁক হয়ে নেমে যাওয়ার পথ ছিল। রাজা বাহাদুর মরে যাবার পর তার ছেলে বিলেত থেকে ফিরে এসে মেঝে গেঁথে চোরাকুঠুরি বন্ধ করে দিয়েছিলেন। রাজা বাহাদুরের ছেলে কোথায় থাকেন? কলকাতায় মাঝে মাঝে 10-12 দিনের জন্য আসেন এখানে। আচ্ছা, আর একটা কথা, বলুন বাবুজি। রাজা বাহাদুর কিভাবে মারা গেছেন? দারোয়ান তখনই কোনো উত্তর দিল না। এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। কি হলো বলো? দারোয়ান প্রায় কেঁদে ফেললো। আমি কিছু জানি না বাবুজি। আমার বাবার কাছে শুনেছি তিনি এক প্রজার কাছে খুন হয়েছিলেন, যে প্রজার নাম ছিল ঠাকুর প্রসাদ। তারপর অনেক বছর কেটে গেছে, কিন্তু সে রাতে সেই দৃশ্যের কথা আমি ভুলতে পারিনি। এখনো মাঝরাতে ঘুম ভেঙে চমকে জেগে উঠি। রাজা বাহাদুরের চিৎকার কানে আসে, সঙ্গে সঙ্গে ঠাকুর প্রসাদের উৎকট হাসি। ঠাকুর প্রসাদের পায়ের কাছে মরা ছেলে, হাতে উদ্ধত ভেজালি। সে রাতে নিছক স্বপ্ন দেখেছি এ কথা মন মানতে চায় না। অতীতের একটা ঘটনা চোখের সামনে ঘটেছিল, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু কি করে এটা সম্ভব হলো এর উত্তর আমার কাছে জানা নেই।